বন্ধুরা, আজকের কাহিনী একটা সত্যি ঘটনার ওপর নির্মিত। যে কেসে যতক্ষণ না অভিযুক্ত ব্যক্তির ফাঁসি হয়েছে ততক্ষণ পর্যন্ত যেন মানুষের রাগ থামেনি, কিন্তু ফাঁসি হয়ে যাওয়ার কয়েকদিন পর অভিযুক্তকে ঘিরে এমন কিছু সত্যি বাইরে আসে, যার পর জনতার রায় যেন দুভাগে ভাগ হয়ে যায়। যার পর যখন কিছু মানুষ মনে করেছিল যে যা হয়েছে ঠিক হয়েছে, আবার কিছু মানুষ মনে করেছিল হয়তো সে নির্দোষ ছিল, কিছু মানুষ তাকে ফাঁসিয়েছিল এবং ক্ষমতার কাছে হার হয়েছিল একজন দরিদ্র মানুষের। এই পুরো ঘটনার সত্যতা জানতে হলে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। আমাদের কাজ তোমাদের পছন্দ হলে একটা লাইক অবশ্যই করে দিও। কাহিনীর শুরুতেই আমরা দেখব কাব্য সিনহাকে। কাব্য তার এক বান্ধবীর সাথে এসেছিল গ্রামের এক অঙ্গনওয়াড়িতে এবং সেখানেই সে দেখে চন্দাকে। চন্দা একাই বসে বিড়বিড় করে বলছিল ওকে কেন ধরলো, ও নির্দোষ, ও কিচ্ছু করে নাই। এ কথা শুনে কাব্যর একটু অবাক লাগে এবং সে নিজের বান্ধবীর কাছে জানতে চায় ওর কি হয়েছে। কাব্যর বান্ধবী তাকে জানায় তার স্বামীর নাম ধনঞ্জয় এবং কিছুদিন আগে তার ফাঁসি হয়েছে। তবে চন্দা মনে করে তার স্বামী নির্দোষ, তাই কিছুতেই তার স্বামীর এই পরিণতি সে মেনে নিতে পারছে না। কাব্য লক্ষ্য করে চন্দা বসে বসে ঠাকুরের কাছে মানত করছে যে তার স্বামী যেন আবার ফিরে আসে। কাব্য চন্দাকে দেখে খুবই ভাবুক হয়ে পড়ে এবং চন্দাকে নিজের কাছে এনে বেশ কয়েকদিন ট্রিটমেন্ট করায়। তারপর তাকে নিয়ে যায় তার স্যার শিবরাজ চৌধুরীর কাছে, যে কিনা খুবই নামী লয়ার এবং তার কাছেই প্র্যাকটিস করে কাব্য। এই কেস হিস্ট্রি তার সাথে ডিসকাস করে। পুলিশের নথিতে যতটা নথিভুক্ত রয়েছে কাব্য ঠিক ততটাই এক্সপ্লেন করে তার স্যারকে। যেখানে আমরা দেখি ধনঞ্জয় 6 মার্চ তার বাড়িতে ফিরেছে এবং সেদিনই তার ভাইয়ের ছিল উপনয়ন অনুষ্ঠান, কিন্তু ধনঞ্জয় নিজের বাড়িতে না গিয়ে তার বন্ধু মনার বাড়িতে আত্মগোপন করেছিল এবং সেখানেই তার স্ত্রী চন্দা তার সাথে দেখা করতে আসে। চন্দা তার কাছে জানতে চায় সে বাড়িতে কেন যায়নি। ধনঞ্জয় জানায় পুলিশ তাকে খুঁজছে, হয়তো তারা এখানেও আসতে পারে, তাই সে বাড়িতে যায়নি। কথা শুনে চন্দা খুবই ভয় পেয়ে যায়। তবে ধনঞ্জয় বলে সে কিছুই করেনি, তাই তার কোনো সাজা কিছুতেই হবে না। 5ই মার্চ 1990-এর ঘটনা। এই হলো হেমা পারেখ। সেদিন তার এক্সাম ছিল, তাই বাড়িতে ফেরার পথে সিকিউরিটি গার্ড তার কাছে জানতে চায় যে তার এক্সাম কেমন হলো। হেমা জানায় ভালো হয়েছে। তবে বাড়ির বেল বাজাতেই তার মা জানতে চায় যে তার এত দেরি হলো কেন। হেমা জানায় যে জ্যামের জন্য। বিকেল 5:20 নাগাদ হেমার মা ফ্ল্যাট থেকে বেরোয় কাছের এক মন্দিরে যাওয়ার জন্য। আর ঠিক 5 মিনিট পর বিকেল 5:25 নাগাদ ধনঞ্জয় আসে এবং সিকিউরিটি গার্ডকে বলে যে সে ওপরে যাচ্ছে পারেখবাবুর ফ্ল্যাটে সিকিউরিটি এজেন্সিকে ফোন করার জন্য। আসলে সেই সময় সবার বাড়িতে ফোন থাকতো না, পারেখ পরিবারে ফোন ছিল, তাই সেখানে কল করার জন্য যায় ধনঞ্জয়। ম্যান ধনিয়ারাম তাকে পৌঁছে দেয়। 5:45 নাগাদ সিকিউরিটি এজেন্ট প্রদীপবাবু এসে জনকরাজের কাছে জানতে চায় যে ধনঞ্জয় কোথায়, সে কি এখানে এসেছে। জনকরাজ জানায় যে ধনঞ্জয় ওপরে গেছে। তখনই তাকে আওয়াজ দিয়ে ডাকতেই ধনঞ্জয় সাথে সাথে নিচে চলে আসে। প্রদীপবাবু জানতে চায় সে কি ট্রান্সফারের কাগজটা পেয়েছে। আজ তার সুনন্দা নয়, মহেশ অ্যাপার্টমেন্টে কাজের কথা। ধনঞ্জয় জানায় সে ট্রান্সফারের সার্টিফিকেটটা পেয়েছে, 2টো পর্যন্ত সে এখানেই কাজ করেছে, তার কিছু কাজ আছে, তাই 2 দিন পর মহেশ অ্যাপার্টমেন্টে জয়েন করবে। এই বলে ধনঞ্জয় সেখান থেকে বেরিয়ে পড়ে। তার কিছুক্ষণ পর 5:50 নাগাদ সুরভি পারেখ পুজো দিয়ে বাড়ি ফেরে এবং ধনিয়ারাম তাকে জানায় যে ধনঞ্জয় তাদের ফ্ল্যাটে গেছিল। সুরভি পারেখ আজ বাড়ির চাবিটা নিয়ে যেতে ভুল করেছে, তাই তিনি বারংবার বেল প্রেস করলেও দরজা কেউ খোলে না। তখনই চিৎকার চেঁচামেচি করতে করতে অনেক লোক জড়ো হয়ে যায় এবং দরজা ধাক্কে সিকিউরিটি গার্ড জনক দরজাটা ভেঙে ফেলে। সুরভি পারেখ সাথে সাথেই ঘরে ঢুকে লাইট জ্বালায় এবং তারপরেই মেয়ের ওই রকম দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। ছুটে গিয়ে মেয়েকে ঢেকে দেয় এবং চারিদিকে ধনঞ্জয় ধনঞ্জয় বলে চিৎকার করতে শুরু করে দেয়।
তারপরে দরজার সামনে দৌড়ে গিয়ে সিকিউরিটি গার্ডকে ডাক্তার ডাকার কথা বলে এবং নিজেই মেয়েকে আবৃত্ত করে লিফটে করে নিচে নামে, তবে ডাক্তারের কাছে নিয়ে যায় না। মেয়েকে নিয়ে প্রায় 1 ঘন্টা লিফটেই বসে থাকেন। ঠিক তখনই ফ্ল্যাটেরই এক ডাক্তার এসে চেক করে জানায় যে হেমা আর নেই। আরেকজন ডাক্তার আসে, সেও জানায় যে হেমা মারা গেছে। এরপর খবর পেয়ে হেমার দাদা হেমাঙ্গ এবং তার বাবা নিশানাথ পারেখ ছুটে আসে দোকান ফেলে। পারেখ পরিবারে যেন কালো দুঃখের ছায়া ঘনিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর নিশানাথ পারেখ ঘরের মধ্যেই একটা মেটালের চেন এবং একটা জামার বোতাম খুঁজে পান এবং পুলিশ আসলে সেগুলো অফিসারদের হাতে তুলে দেন। এদিকে পাশের ফ্ল্যাটের মেট হরি জানায় যে এই চেনটা তার এবং বেশ কয়েকদিন ধরে এই চেনটা সে ধনঞ্জয়কে দিয়েছিল পরার জন্য। কর্তব্যরত অফিসার জানতে চায় যে সে কবে দিয়েছে, তবে প্রপার কোনো ডেট হরি বলতে পারেনি। এদিকে নিশানাথের চেনাশোনা এক উচ্চপদস্থ অফিসার সেখানে আসেন এবং কেসটার দায়িত্ব নেন। নিশানাথরা জানায় যে ধনঞ্জয় তাদেরই ফ্ল্যাটের এক কোণে একটা জেনারেটর রুমেই থাকতো, তবে পুলিশ ওখানে তাদের ডগ নিয়ে সার্চ করতে গেলেও ধনঞ্জয়কে খুঁজে পাওয়া যায় না। তাই স্বাভাবিকভাবেই ধনঞ্জয়কে তারা পলাতক হিসেবেই ধরে নেয়। যে খবরটা পরের দিন সংবাদ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং পুলিশ যখন ধনঞ্জয়কে খুঁজতে বাঁকুড়া পৌঁছায় তখন তার ভাইয়ের উপনয়ন অনুষ্ঠান চলছিল, কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজনকে মারধর করে ফিরে আসে। ধনঞ্জয় প্রায় 2 মাস গা ঢাকা দিয়েছিল রাউরকেল্লায়। তারপর একদিন বাড়ি ফেরে মধ্যরাতে। পরেই একদিন মধ্যরাতে পুলিশের হানায় ধনঞ্জয় গ্রেপ্তার হয়। ধনঞ্জয়কে সবার সামনে মারধর করে খড়ের গাদা থেকে তারা উদ্ধার করে নিয়ে যায়। কেসের হিয়ারিং শুরু হয়ে যায়। এদিকে সরকারি তরফের উকিল 5 মার্চের ঘটনার বিবৃতি দেন। হেমার মা যখন লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছে পুজো দিতে, ঠিক তখনই বেল বাজলে হেমার দরজা খোলে এবং ধনঞ্জয় ঢোকে ফোন করার জন্য। তবে ফোন তুলে নাটক করে ধনঞ্জয় যে ফোন লাগছে না। তারপরেই শুরু করে দেয় হেমার ওপর অত্যাচার। কে প্রচণ্ড মারধর করে পাশবিক অত্যাচার চালায়। তারপর আলমারি থেকে একটা রিকো ঘড়ি চুরি করে এবং জনক মুর্মুর আওয়াজে সেখানে বারান্দায় মুখ বাড়িয়ে আওয়াজ দেয়। তারপরে নিচে নেমে আসে। সরকারি তরফের উকিল এই ঘটনার বিবৃতি দিলে ধনঞ্জয় বারংবার বলতে থাকে সে এই ধরনের কিছুই করেনি। ধনঞ্জয় জানায় যে সে 3টের সময় ম্যাটিনি শোতে সিনেমা দেখতে গেছিল। একথা শুনে পাল্টা প্রশ্ন করে সরকারি উকিল বলে যে তাহলে বিকেলে তোমাকে ধানিয়ারাম এবং জনক মুর্মু কিভাবে ওই অ্যাপার্টমেন্টে দেখতে পেল। এদিকে ধনঞ্জয়ের উকিল মিস্টার ঘোষ জানায় যে ওপরের বারান্দায় মুখ বাড়িয়ে কোনো কিছু বলার সুযোগই ছিল না, কারণ ওপরের বারান্দায় পুরো গ্রিল লাগানো রয়েছে, কেউ মুখ বাড়িয়ে কোনো কিছু বলতে পারে না। সুরভি পারেখকে উইটনেস বক্সে ডাকা হয় এবং তাকে জানতে চাওয়া হয় তার মেয়েকে ওই অবস্থায় দেখেও তিনি মেয়েকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে সারা ঘরে ধনঞ্জয়ের নাম ধরে ডাকছিলেন কেন। তখন সুরভি বলে যে ধনিয়ারাম তাকে বলেছে যে ধনঞ্জয় তাদের রুমে এসেছিল, তাই তার ধনঞ্জয়ের ওপরেই প্রথম সন্দেহ হয়। এদিকে ধনঞ্জয়ের উকিল আরেকবার জানতে চায় যে লিফটে তার মেয়েকে নিয়ে তিনি ওরকমভাবে কেন 1 ঘন্টা বসেছিলেন। তখন তিনি জানান তিনি মেন্টালি আর পারছিলেন না এবং ডক্টরও বলে দিয়েছিল যে হেমা আর বেঁচে নেই। এরপর উইটনেস বক্সে ডাকা হয় ধানিয়ারামকে এবং ধানিয়ারাম জানায় যে সেদিন সুরভি পারেখকে সে ধনঞ্জয়ের কোনো কথাই বলেনি। ধনঞ্জয় তার লিফটে করে ওঠেওনি, তবে একবার ধনঞ্জয়কে সে দেখেছিল সিঁড়ি দিয়ে নামতে। ধনঞ্জয়ের উকিল জানতে চায় যে তখন ধনঞ্জয়কে দেখে তার কি কিছু অস্বাভাবিক মনে হয়েছে, তার জামা কাপড়ে কি কোনো রক্তের ছিটে ফোঁটা তিনি দেখেছেন বা জামার বোতাম ছেঁড়া এগুলো কি লক্ষ্য করেছেন। ধনিয়ারাম বলে যে সেই এগুলো কিছুই লক্ষ্য করেনি। ধনিয়ারাম জানায় যে পুলিশ তার কাছে একটা কাগজে টিপছাপ নিয়েছে, সে জানে না যে তার কাগজে কি লেখা ছিল। যেখানে বাদী বিবাদী কারোর সাক্ষ্যই কারোর সাথে মিলছে না, সেখানে বেনিফিট অফ ডাউটের আধারে ছাড়া হয়নি ধনঞ্জয়কে, কারণ সেই সময় বিভিন্ন দিক থেকে পার্টি পলিটিক্স সব জায়গা থেকেই আন্দোলন শুরু হয়ে গেছিল ধনঞ্জয়ের বিপক্ষে। কাব্য তার স্যারকে বলে হয়তো ধনঞ্জয়ের উকিল তাকে দিয়ে একটা মিথ্যে বলিয়েছে একটা অ্যালিবাই তৈরি করার জন্য, যে সে সেদিন ম্যাটিনি শোতে সিনেমা দেখতে গিয়েছিল, তবে কোনো রকম টিকিট সে প্রডিউস করতে পারেনি, আর এই মিথ্যেটাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল।
আরেকদিকে ক্রমাগত রাজনৈতিক চাপ ধনঞ্জয়কে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ধনঞ্জয়ের দুর্ভাগ্য ধনঞ্জয়ের পিছু ছাড়েনি। 14 বছর জেল খাটার পরেও ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের। একই দণ্ডে যেন দুবার সাজা পেয়েছে ধনঞ্জয়। পরই কাব্য সিনহা আর তার স্যার দুজনে মিলে এই কেসটা রিওপেন করে। প্রথমেই যায় ঘটনাস্থল সুনন্দা অ্যাপার্টমেন্টে এবং লক্ষ্য করে যে যেখান থেকে মুখ বাড়িয়ে ধনঞ্জয়ের সাড়া দেওয়ার কথা উঠেছিল সেখানে পুরোটাই গিল দিয়ে আবৃত। ধনঞ্জয়ের মুখ বাড়িয়ে কোনোভাবেই উত্তর দেওয়া পসিবলই ছিল না। যায় সেই ডক্টরের কাছে, যে ডক্টর ওই অ্যাপার্টমেন্টেই থাকতো এবং প্রথমেই হেমাকে চেক করেছিল। ওই ডক্টর সেই সময় সুনন্দা অ্যাপার্টমেন্টের সেক্রেটারি থাকায় তার কাছে জানতে চায় তিনি তো ধনঞ্জয়কে ভালো মতোই চেনেন। ডক্টর জানায় হ্যাঁ, এবং তারা জানতে চায় যে তাদের কি মনে হয় যে ধনঞ্জয় এই ধরনের কাজ করতে পারে। ডক্টর জানায় একদমই না, তিনি মনে করেন না যে ধনঞ্জয় এই ধরনের কোনো কাজ করে থাকবে, কারণ ধনঞ্জয় সবসময় নিজের কাজের প্রতি একদম নিষ্ঠাবান ছিল। অন্য কোনো রকম ফাজলামো বা অন্য কোনো রকম কিছু তার বিরুদ্ধে তিনি কখনোই শোনেননি। জিজ্ঞাসা করে যে পারেখ ফ্যামিলি ধনঞ্জয়ের নামে বলেছিল যে ধনঞ্জয় তাদের মেয়ে হেমাকে উত্ত্যক্ত করত, তাই সুনন্দা অ্যাপার্টমেন্ট থেকে তাকে সরিয়ে দিয়ে মহেশ অ্যাপার্টমেন্টে পাঠানো হয়। তিনি কি এই ব্যাপারে কিছু জানতেন? তখন ডক্টর বলে তিনি এই ব্যাপারে কোনো দিনই শোনেননি, এই কথাটা তো পরে জানতে পেরেছেন। আর এই ডক্টরকে কখনো কোর্টে কোনো রকম সাক্ষী দেওয়ার জন্য ডাকাও হয়নি। কথা শুনে কাব্য সিনহা আর তার স্যার খুবই অবাক হয় যে এক তো ইম্পর্টেন্ট একজন সাক্ষীকে কোর্টে কেন প্রডিউস করা হয়নি। তারা যায় ধনঞ্জয়ের গ্রামে এবং তার ভাই প্রকাশের সঙ্গে কথা বলে। প্রকাশ বলে আমাদের এখানে সবাই জানে যে আমার দাদা কিছু করেনি, কিন্তু যেহেতু ও গরিব সেই জন্য ওকে এরকমভাবে মরতে হয়েছে। আমরা যদি মুখ খুলি তাহলে বড় লোকদের কাপড় খসে যাবে। সে আরও জানায় যখন কেসটা দীর্ঘদিন কোর্টে চলছিল তখন তারা ঠিকভাবে টাকা জোগাড় করে উঠতে পারছিল না। তার বাবা বলেছিল জমি জায়গা সমস্তটা বেচে উকিলের ফিস জমা দেবে, কিন্তু উকিল তাদের জানিয়ে দিয়েছিল যে যত গুড় ঢালবে তত মিষ্টি হবে, না হলে তার পক্ষে কিছু করা সম্ভব হবে না। আসলে এতদিন ধরে কেস চলায় তারা একদিকে সর্বশান্ত হয়ে পড়েছিল, তাই অপারগ হয়েই হাতে পায়ে ধরে উকিলকে বলে, কিন্তু হয়তো সেই উকিলও ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিল এই কেসটি লড়ার জন্য। প্রকাশ তাদের আরেকটি কথা জানায়, ধনঞ্জয়কে এই ঘটনা ঘটার পরেই ধনঞ্জয়ের চেনা আরও 2 সিকিউরিটি গার্ড মুজম্মল হক এবং শিবু নামের 2 ব্যক্তি এসে ধনঞ্জয়কে বলে যে তাকে পুলিশ খুঁজছে, তাই তাকে প্রায় জোর করে একটি গাড়িতে করে ছেড়ে দেয় দুর্গার মোড়ে। তারপর সেখান থেকে বাস ধরে ধনঞ্জয় বাড়ি ফেরে। সন্দেহ এখানে একটাই যে ধনঞ্জয়ের মতো গরিব মানুষ যার মাইনে মোটে 800 টাকা, সে কোথাও যাওয়ার জন্য হঠাৎ করে কোনো গাড়ি বুক করবে না। তারা বাস অথবা ট্রেনই প্রথমেই ধরবে, কিন্তু এই গাড়িটা যে অন্য কোনো উদ্দেশ্যে ওখানে এসেছিল সেটা বোঝাই যাচ্ছে। কাব্য মনে করে যে এই গাড়িটা হয়তো অ্যারেঞ্জ করা হয়েছিল হেমার মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা করতে না পেরে ধনঞ্জয়ের ওপর দোষ চাপানোর জন্যই ধনঞ্জয়কে ওই গাড়িটা করে ছেড়ে দেওয়া হয়, যাতে ওকে না পেয়ে পুলিশ ওকে পলাতক হিসাবে ধরে নেয়। কেসটা রিওপেন হয়। কাব্য সিনহা প্রথমে উঠে বলে আজকে যে কেসটা রিওপেন হচ্ছে তার রায় যাই হোক না কেন, 2জন মানুষকে আমরা আর ফিরে পাবো না। এক হলো হেমা পারেখ, আরেক হলো ধনঞ্জয় চ্যাটার্জি। তবে এই কেসটা যদি একটু অন্যভাবে সাজানো যেত তাহলে এর গতিপথ কোন দিকে দাঁড়াতো সেটাই আমাদের দেখার, যে আদৌ ধনঞ্জয় দোষী না নির্দোষ সেটা প্রমাণ হতো কিনা। প্রথমেই উইটনেস বক্সে ডাকা হয় হেমা পারেখের বাবা নিশানান্ত পারেখকে এবং জানতে চাওয়া হয় ঘটনার দিন তিনি যখন সকালে ধনঞ্জয়কে দেখেন তিনি কেন তার সঙ্গে কোনো রকম কথা বলেননি, যে সেদিন থেকে ধনঞ্জয়ের তো মহেশ অ্যাপার্টমেন্টে কাজের কথা, তাহলে সে সুনন্দা অ্যাপার্টমেন্টে কী করছে। এ কথা শুনে পারেখবাবু চুপ করে থাকে। এরপর ধনঞ্জয় যে পারেখবাবুর মেয়ে হেমাকে উত্ত্যক্ত করত তার জন্য ধনঞ্জয়ের বিরুদ্ধে একটা লেটার লিখেছিলেন পারেখবাবু, এবং যেই লেটারে লেখা রয়েছে যে তার মেয়ে হেমাকে উত্ত্যক্ত করত ধনঞ্জয়, তাহলে এমন কি ঘটে গেছিল যে উত্ত্যক্ত করে না লিখে তিনি উত্ত্যক্ত করত লিখেছিলেন। আসলে এই ঘটনাটা পরে উত্থাপিত করা হয়েছে। আসলে ধনঞ্জয়ের হেমাকে মারার একটা মোটিভ চাই, তাই তার বিরুদ্ধে এই কমপ্লেনটা আনাটাই হয়েছে একটা মোটিভ, যে এর জন্যই হয়তো হেমাকে সে আক্রমণ করেছে। পরে ডাকা হয় সিকিউরিটি এজেন্সির ম্যানেজার বিমল বাবুকে এবং জানতে চাওয়া হয়
ধনঞ্জয়ের যে ট্রান্সফার সার্টিফিকেটটা কোর্টে জমা দেওয়ার কথা ছিল সেটা ঘটনার পর প্রায় 3 মাস পরে কেন জমা দেওয়া হয়, এতদিন কেন লেগে গেছিল, কিন্তু কোনো উত্তর বিমলবাবু দিতে পারেননি। এরপর উইটনেস বক্সে ডাকা হয় জনক মুর্মুকে, এবং যে জনক মুর্মুই প্রথমে বলেছিল ধনঞ্জয় তার পারমিশন নিয়ে ওপরে গেছিল পারেখ পরিবারে ফোন করার জন্য। বসিনা জানতে চায় যে ধনঞ্জয় সেখানে কি শুধু সিকিউরিটি গার্ডের কাজ করতো না অন্য কোনো কাজ করত। জনক মুর্মু জানায় ধনঞ্জয় অনেক সময় অনেকের পার্সোনাল কোনো কাজ, যেমন মিক্সি খারাপ হয়ে গেলে বা কোনো রকম কারেন্টের বিল জমা দেওয়া, এই সব কাজগুলো করত। তখন কাব্য জানতে চায় যে ও কি সবসময় আপনার পারমিশন নিয়ে ওপরে উঠতো। জনক মুর্মু জানায় না, তাহলে সেদিন কেন তার পারমিশন নিয়ে ওপরে উঠেছে। এ কথা জানতে চাইলে জনক মুর্মু আজ চুপ থাকে, কোনো রকম কথাই সে উত্তর দিতে পারে না। সেদিন তার ডাকেই ধনঞ্জয় ওপর থেকে মুখ বাড়িয়ে আওয়াজ দিয়েছিল, কিন্তু ওপর থেকে মুখ বাড়িয়ে আওয়াজ দেওয়ার মতো কোনো সিচুয়েশনই ছিল না, কারণ পুরোটাই গ্রিল দিয়ে ঘেরা ছিল। তাহলে এটা কিভাবে পসিবল। এরপর ধানিয়ারামকে ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে সেই ফ্ল্যাটে যারা কাজ করে তারা সবাই কি লিফটে করেই যাতায়াত করে। ধানিয়ারাম জানায় না, বলে তাহলে সেদিন কি ধনঞ্জয় তার সাথে লিফটে করে উঠেছিল। কিন্তু ধনিয়ারাম বলে যে ধনঞ্জয়কে সে লিফটে করে ছেড়ে দেয়নি, ধনঞ্জয় সিঁড়ি থেকেই ওঠানামা করেছিল এবং একবারই সিঁড়ি থেকে নামার সময় সে ধনঞ্জয়কে দেখেছিল। তারা সে আরও বলে যে পুলিশ তার কাছে কি সাক্ষ্য প্রমাণ নিয়ে তাকে টিপছাপ দিয়েছে সে কিছুই জানে না, কারণ সে ইংলিশে কি লেখা ছিল কিছুই পড়তে পারেনি। ছাড়া সুরভি পারেখকে তিনি ধনঞ্জয় তাদের ফ্ল্যাটে যাওয়ার কোনো রকম খবরই দেয়নি। সুতরাং এর থেকে বোঝা যায় যে সুরভি পারেখ আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছিল। মেয়ের মৃত্যুর 1.5 মাসের মধ্যেই তার পরিবার তাদের পুরনো ব্যবসা, ছেলের কলেজ সব কিছু ছেড়ে বসবাস শুরু করে দেয় দিল্লিতে গিয়ে, এবং সুরভি পারেখ আর কোনোদিনই কোর্টে সাক্ষ্য দিতে আসেনি। এরপর উইটনেস বক্সে ডাকা হয় সেই ডক্টরকে যে হেমার পোস্টমর্টেম করেছিল। তখন হেমার পেটে হজম না হওয়া খাওয়ারের পরিমাণ ছিল 100 গ্রাম। খাওয়ারের কোনো রং তখনও চেঞ্জ হয়নি, তাই আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে। কিন্তু যেগুলো ঘটনার সার্কামস্টেন্সেস বিচার করে দেখা যায় যে 2 থেকে 2.5 ঘন্টা, অর্থাৎ তার মৃত্যু হয়েছিল আনুমানিক 2 থেকে 2.5-টের মধ্যে, যখন তার ফ্ল্যাটে তার মা এবং সে ছাড়া কেউই ছিল না। এছাড়া হেমার পিএম রিপোর্টে উল্লেখ ছিল সাবজেক্টেড টু ইন্টারকোর্স। কোথাও তার সাথে কোনো রকম রেপ হয়েছে এরকম উল্লেখ কিন্তু কোথাও ছিল না। এছাড়া হেমার নখে কোনো রকম মেল পিউবিক হেয়ার পাওয়া যায়নি, যার দ্বারা তাকে প্রমাণ করা যাবে যে তার সাথে যে কাজটা করেছিল সেটা ধনঞ্জয় করেছিল। হেমা যার সাথে ঘনিষ্ঠ হয়েছিল হয়তো সেটা তার প্রেমিক ছিল এবং তাকে মারতে বা আঁচড়াতে তার কষ্ট হয়েছিল। এর পরে আসা যাক হেমার শরীরে আঘাতের চিহ্নগুলো নিয়ে, যেই চিহ্নগুলো সবকটাই ছিল ঊর্ধ্বাঙ্গে, মুখে, ঘাড়ে, গলায়, এই সমস্ত জায়গায়, কিন্তু নিম্নাঙ্গে কোনো রকম চোট হেমার ছিল না। এই আঘাতগুলো প্রমাণ করে যে হেমার ওপরে তার অত্যাধিক রাগ ছিল, কিন্তু কিসের এত রাগ। এরপর সাক্ষী দিতে ডাকা হয় মুজাম্মল হককে। মুজাম্মল হক এবং শিবু দুজনে মিলে ধনঞ্জয়কে সেদিন দুর্গার মোড়ে ছেড়ে দিয়ে এসেছিল, তাও একটা ভাড়ার গাড়ি করে। তবে ধনঞ্জয় এই ভাড়ার গাড়িটা যে অ্যারেঞ্জ করেনি সেটা তার সাথে কথা বলেই এখানে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই গাড়িটা এসে দাঁড়িয়েছিল সুনন্দা অ্যাপার্টমেন্টের বাইরে মৃতা হেমাকে নিয়ে যাওয়ার জন্য। হয়তো তাকে চিকিৎসার নাম করে এখান থেকে বের করার জন্যই গাড়িটা অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু সেটা করা যায়নি, কারণ ভুলবশত হেমার মা বাড়ির চাবি নিয়ে যেতে ভুলে গেছিলেন এবং দরজা যখন ধাক্কাতে শুরু করেন তখন অনেক লোক জড়ো হয়ে যায়। সুতরাং সবার সামনে দিয়ে হেমাকে আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই হয়তো তাদের প্ল্যান চেঞ্জ করতে হয়। কাব্য কোর্টের কাছে বিবৃতি দেয়, হয়তো তাদের আন্দাজ ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে। সেদিন যখন হেমা বাড়িতে ফিরেছিল তার মা তাকে ড্রেস চেঞ্জ করতে দেখে ফেলে এবং তার মা তার কিছু আচরণ দেখে বুঝে যায় যে হেমা হয়তো কারোর সাথে যৌন মিলনে লিপ্ত হয়েছে, যেটা দেখে হেমার মা খুবই রেগে যায় যে তাদের মেয়ে তাদের মান সম্মান নষ্ট করছে এবং তাকে মারধর শুরু করে দেয় এবং তার ফলেই হেমার মৃত্যু ঘটে। এবং সুরভি পারেখ খুব ভয় পেয়ে যায়। তারপরেই তিনি কোনো একজনের সাথে শলা পরামর্শ করার জন্য বের হয়।
তবে চাবিটা নিতে তিনি ভুল করেন এবং যখন ফিরে আসেন তিনি দেখে যে চাবিটা তিনি নিতে ভুল করেছে, তাই আবার এসে দরজা ধাক্কানো শুরু করে। তারপরেই সবাই এসে জড়ো হয়ে গেলে হেমার মা ভয় পেয়ে যায় এবং ঘরের ভিতরে মেয়েকে দেখে আগে আবৃত্ত করে, তারপরে এদিক ওদিক ধনঞ্জয়ের নাম করে ডাকতে শুরু করে। হয়তো গাড়িটা অ্যারেঞ্জ করা হয়েছিল হেমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেইটা না পেরে ওই গাড়িটা করেই ধনঞ্জয়কে পাঠিয়ে দেওয়া হয় এবং যার ফলে ধনঞ্জয়কে পলাতক হিসেবে ধরে নেওয়া হয়। আমাদের দেশের বিভিন্ন জায়গায় অনার কিলিংয়ের জন্য এমন অনেক বাচ্চাদের নিজের বাবা মাই মেরে ফেলেন এবং যেটা প্রগতিশীল কলকাতায় হতে পারে এমন ধারণা বা এমন চিন্তা কেউ খতিয়ে দেখার চেষ্টা করেনি। তো ভালো করে যদি সমস্ত সার্কামস্টেন্সেস খতিয়ে দেখা হতো তাহলে হয়তো কেসটা অন্যভাবে সবার সামনে উঠে আসতো, কিন্তু সেটা হয়নি। ধনঞ্জয় যদি দোষী হয় তাহলে আলবাত সাজা পাবে, কিন্তু যদি দোষী না হয় তাহলে যদি সে সাজা পেয়ে থাকে সেটা কিন্তু আমাদের কাম্য নয়। আর এখানেই আজকের ভিডিওটা শেষ হয়। বিচার এখন আপনাদের হাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন, আর এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা অবশ্যই বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান।